এই ম্যাচে কেকেআরের ধরাছোঁয়ার পেছনে যদি প্রধান দুটো কারণ থাকে তো অবশ্যই সেটা একটা কেকেআরের ব্যাটিং দর্শন। অর্থাৎ আমরা যদি দেখি 3টে ম্যাচ তারা ইতিপূর্বে খেলে ফেলেছে, যেখানে একটা ম্যাচে স্কোর ছিল 208, একটা 272 এবং আরেকটা চেজ করতে গিয়ে 182, যেটা আবার 13 বল বাকি থাকা অবস্থাতেই তারা তুলে ফেলেছে রানটা। অর্থাৎ ব্যাটিং দর্শন সম্পূর্ণ এটাই যে মার কাট, অর্থাৎ প্রত্যেক ব্যাটসম্যান তার সহজাত যে শট, সেই শট খেলার দিকেই তারা যাবে। চিপকের পিচের মতোই ব্যবহার করে তখন স্ট্রোক খেলাটা ভীষণ কঠিন হয়ে যায়। এইখানে যার কথা আলাদা করে আমি বলবো সে অবশ্যই অন্য কেউ নয়, দ্য মোস্ট ইম্প্যাক্ট প্লেয়ার ফর দ্য চেন্নাই, দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান। 24টা বলের মধ্যে 16টা বলই সে ডট করেছে। পাওয়ার প্লের প্রথম বলেতেই তুষার দেশপান্ডের বলে ফিল্ড শল আউট হওয়ার পরেও কলকাতা রানের গতি কিন্তু খুব কম ছিল না। অন্তত এই ম্যাচের পরিপ্রেক্ষিতে যদি বলি, 6 ওভার শেষে 56, প্রথম 5 ওভারের শেষে 50, যেখানেতে 1 ওভার মুস্তাফিজুর রহমান করে, সেকেন্ড ওভারেতে 6 রান দেয়। আবার 56 ওভারেতে যখন কলকাতা রান 50, সেই অবস্থাতে মুস্তাফিজুরকে দ্বিতীয় ওভার আনা হয় এবং সেই ওভারেও মুস্তাফিজুর রহমান দেয় 6। অর্থাৎ পার প্লেয়ের দুটো ওভারেতে মুস্তাফিজুর কিন্তু ভীষণ টাইট বোলিং করে এবং তার ফলস্বরূপ নেক্সট ওভারই যখন রবীন্দ্র জাদেজা আসে, শলীল নারায়ণ এবং রঘুবংশী দুজনেই কিন্তু জাদেজাকে টার্গেট করে এবং দুজনেই চাপে পড়ে উইকেট দুটি দিয়ে আসে। এখানে রবীন্দ্র জাদেজার ক্রেডিটকে ছোট করার কোনো জায়গা নেই, তার কারণ চিপকের পিচ যখন স্লো টার্নার পিচ, যদিও টার্ন খুব একটা বেশি ছিল না, যেহেতু স্লো বল গ্রিপ করছিল, যখনই বল গ্রিপ করে তখন লেফট হ্যান্ড স্পিনারদের খেলা ভীষণ কঠিন হয়ে পড়ে। তো রবীন্দ্র জাদেজা তার কাজটা সে করে গেছে এবং 3টে উইকেটও পেয়েছে। এখানে তার কৃতিত্বকে ছোট করার কোনো জায়গা নেই। কিন্তু এই পাওয়ার প্লের 2 ওভার এবং স্লগের 2 ওভার, মোস্ট ইম্পর্টেন্ট যে 2 ওভার, যেহেতু চেন্নাইয়ের হয়ে পাথি রানে খেলছে না, তাই মুস্তাফিজের ওপর আলাদা একটা দায়িত্ব আছে। মুস্তাফিজের প্লাস পয়েন্ট এটাই, মুস্তাফিজুর রহমান মিরপুর স্টেডিয়ামের বাংলাদেশের যে ম্যাচ হয় সেখানে বরাবরই দারুণ বোলিং করে থাকেন। তার কারণ আমরা জানি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে, ইভেন ইংল্যান্ডকে পর্যন্ত ধরাশায়ী হতে হয়েছে মুস্তাফিজুরের কাছে। এর একাধিক উদাহরণ আছে। সেই মিরপুর স্টেডিয়ামের পিচ এবং চিপকের পিচের চরিত্র প্রায় একরকম। যেখানে মুস্তাফিজুর ভালো বল করবে এটা খুব স্বাভাবিক। মুস্তাফিজের স্লো কাটার ইজ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ডিফিকাল্ট ফর অল দ্য ব্যাটসম্যান। সেটার প্রমাণ কোথায় পাই আমরা? 18তম ওভারে যখন রাসেল ব্যাট করতে আসে, রাসেল এবং মুস্তাফিজুর আবার বিপিএলে একই দলের হয়ে গেলে, সুতরাং রাসেলের কোথায় উইক পয়েন্ট মুস্তাফিজুরের চেয়ে ভালো চেন্নাই দলে আর কেউ জানে না। তো ন্যাচারালি রাসেলকে 18তম ওভারে খাইয়েছে একটি মাত্র বল, যেটা রাসেলের স্লটে ছিল, আউটসাইড অফ স্টাম্প। রাসেল ওটাকে বাউন্ডারি পাঠিয়ে দিয়েছে তার পাওয়ার হিটিংয়েতে, কিন্তু বাকি বলগুলো ঠিক স্লটের একটু আগে ফেলে বাইরের দিকে বের করে গেছে। রাসেলের ক্ষেত্রে রাসেলের সবচেয়ে দুর্বল জায়গা সেটা হচ্ছে ইয়র্কার অথবা ওয়াইড ইয়র্কার। আর মুস্তাফিজুর যেটা করেছে, স্লো বল একদম অফ স্টাম্পের বাইরে দিয়ে বের করে গেছে এবং রাসেল কোনো কিছুই করতে পারেনি। ধোনি রাসেলের ক্যাচ মুস্তাফিজুর বলে ফেলে দেয়। তারপরে মুস্তাফিজুর লাস্ট ওভারেতে 2টো উইকেট নেয় এবং পুরো তার স্পেল ফিনিশ করে দারুণ একটা জায়গাতে, 2টো উইকেট 22 রান। ফিগার যদি রবীন্দ্র জাদেজাচ্ছে দেখে মনে হয় যেন একটু কম, কিন্তু তার ইম্প্যাক্ট সেটা এই ম্যাচের পরিপ্রেক্ষিতে দারুণ। অর্থাৎ ওই মুস্তাফিজুর রহমানই পুরো খেলাটাকে চেন্নাইয়ের দিকে নিয়ে ফেলেছেন এবং তার ফলও সে হাতে নাতে পেয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি উইকেট নিয়ে 9 উইকেট নিয়ে হাইয়েস্ট উইকেট টেকার, অর্থাৎ পার্পল ক্যাপের এখন মালিক মুস্তাফিজুর রহমান। যাই হোক, চেন্নাই 2টো ম্যাচ পরপর হারার পরে কামব্যাক করেছে। তাদের সহজাত খেলার যে ধরন সেটা ফলো করি। অর্থাৎ চেন্নাইয়ের যে খেলা, চেন্নাইয়ের যে সাফল্য, সেটা পুরোপুরি তাদের নিজস্ব ফিলোসফি আইনেই চলে। সেটা হচ্ছে খুব শান্ত পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী খেলা। অন্যদিকে কলকাতা অবশ্যই ওয়েট করবে আবার কখন স্পোর্টিং পিচ পাবে, অর্থাৎ নেক্সট ম্যাচই হয়তোবা তারা আবার ব্যাটিংয়ের ঝড় তুলবে। অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।